অস্তিত্বের সংকটে গাজার শিশুরা ইসরায়েলি হামলার পর নেমে এসেছে মানসিক বিপর্যয়ের কালো ছায়া। ট্রাম্পের বিরুদ্ধে একজোট হচ্ছে ইউরোপীয় শক্তি, বাড়ছে ট্রাম্প বিরোধী আন্দোলন। গাজায় ইসরায়েলি জয় নিয়ে সন্দেহ, হামলায় সাফল্য অর্জন সম্ভব নয় মত বিশেষজ্ঞদের। ক্ষমতায় থাকতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। গাজার আক্রমণে স্তম্ভিত বিশ্ব, ইসরায়েলি বন্দীদের মুক্তির আহ্বান ভারতের। গাজায় হামলায় ইসরায়েলকে দায়ী করল হারেজ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে গাজায় কেবলমাত্র সামরিক বা অর্থনৈতিক ক্ষতি হয়নি, বরং এর গভীর প্রভাব পড়েছে শিশুদের মানসিক স্বাস্থ্যেও। গাজার শিশুরা হয়ে পড়েছে মানসিকভাবে বিপর্যস্ত, হয়েছে আতঙ্কের শিকার। যখন শিশুদের দৌড়াদৌড়ি করে হাসিতে ভরিয়ে রাখার কথা ছিল মায়ের কোল, তখন তারা মায়ের কাছে আবদার করছে মৃত্যুর। আরো জানবো রিপোর্টে। মা, আমি ক্লান্ত, আর পারছি না, মরে যেতে চাই। এই আতর্কিত শিশুদের ডাক চোখের কোণে পানি এনে দিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের। এই শিশুদের চোখে যেন দেখা যাচ্ছে ভয়ের ছাপ, মনে অন্ধকার। অনেক শিশুর মধ্যেই দেখা যাচ্ছে বিষণ্ণতা, উদ্বেগ, এমনকি আতঙ্কজনক স্বপ্ন। এসব শিশুদের কাছে এখন শান্তি শুধু এক স্বপ্নের নাম। কবে ফিরবে গাজায় শান্তি, তা সবারই অজানা। আদেও কি ফিরবে গাজায় শান্তি? ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা এবং ফিলিস্তিনিদের অন্যান্য অঞ্চলগুলোর শিশুরা হয়ে পড়েছে মানসিক বিপর্যয়ের শিকার। এই যুদ্ধের ফলে সেখানে শত শত শিশু প্রাণ হারিয়েছে, হাজার হাজার শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবে শিশুরা এখন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, যা তাদের পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসাত্মক দৃশ্য এবং প্রিয়জনদের হারানোর বেদনা তাদের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধের প্রভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য দীর্ঘকালীন ক্ষতির সম্মুখীন হতে পারে। আঘাতপ্রাপ্ত শিশুরা সহিংসতা, যন্ত্রণা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, যার ফলে তাদের মানসিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুরা যখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তাদের মস্তিষ্কে গভীর আঘাত লাগে। তারা মানসিকভাবে সংকুচিত হয়ে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হয়। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে শিশুদের মানসিক সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। এখানকার শিশুরা ব্রাশ দিয়ে চুল আঁচড়ানোর জন্য কান্না করে খুঁজছে আর বলছে, আমার একটা চুলও অবশিষ্ট নেই। তাদের মন ভীষণ খারাপ, তারা আয়না ধরে থাকে, কারণ তারা তাদের চুল আঁচড়াতে চায়। অনেক শিশুর মধ্যে দেখা যাচ্ছে মানসিক অবস্থার মারাত্মক অবনতি। নার্ভাস শক বা মানসিক আঘাতের কারণে অ্যালোপেসিয়া নামে একটি রোগ দেখা দিয়েছে। গাজার শিশুদের মানসিক আঘাতের কথা জানাতে অঙ্কন থেরাপি নামে পরিচিত থেরাপি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুদের অনুভূতিগুলো অমৌখিকভাবে প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। গাজায় হাজারো শিশু যুদ্ধের বিভীষিকায় এবং এর ফলে সৃষ্ট মানসিক চাপের কারণে অনেক শিশু এখনও তাদের শৈশব হারিয়ে ফেলছে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে ইউরোপ এবং একই সাথে বাড়ছে ট্রাম্প বিরোধী প্রচারের তীব্রতা। ইউরোপীয়রা একে অপরকে সমর্থন দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও কার্যক্রমের বিরুদ্ধে একজোট হয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পাতানো ফাঁদে কি নিজেই পড়তে চলেছেন? চলছে ইউরোপ জুড়ে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মার্কিন পণ্য বর্জন আন্দোলন। তাহলে কি এবার ডোনাল্ড ট্রাম্প পড়তে চলেছেন হুমকির মুখে? এখন দেখার বিষয়, ট্রাম্প কি পারবেন শুল্ক আরোপ করে ক্ষমতায় থাকতে, না ভেঙে পড়তে পারে তার অবস্থান। ডেনমার্ক, ফ্রান্স সহ বিভিন্ন দেশে চলছে বয়কট ইউএসএ ক্যাম্পেইন, যেখানে ক্রেতারা মার্কিন ব্র্যান্ডের পণ্য কিনতে অনিচ্ছুক। ট্রাম্পের শুল্ক নীতি এবং তার রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে ইউরোপে ব্যাপক জনমত গড়ে উঠেছে, যার ফলে মার্কিন পণ্যগুলোর প্রতি আগ্রহ কমতে শুরু করেছে। গুগল ট্রেন্ডেও বয়কট ইউএসএ সার্চের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমেছে এবং প্রতিবাদ স্বরূপ ফ্রান্সের একটি কোম্পানি তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কিছু টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। ফ্রান্সে বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র 2 সপ্তাহের মধ্যে 20,000 সদস্য লাভ করেছে। ইউরোপ জুড়ে অনেকেই এখন নেটফ্লিক্স এবং অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বন্ধ করার কথা ভাবছেন।
এছাড়া সুইডেনে ৭০,০০০-এরও বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে মার্কিন ব্র্যান্ডের বিকল্প পরামর্শ দিচ্ছেন। বড় বড় কোম্পানিরাও এখন মার্কিন পণ্য বর্জন করতে শুরু করেছে। নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হাল্টবার্গ মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে। এই আন্দোলন ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ইউরোপের ক্রেতাদের এক ঐক্যবদ্ধ প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। গাজা জুড়ে আবারও আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দোষারোপ করে ইসরায়েলের এমন হামলাকে নিজেদের ধ্বংসের শুভ সূচনা বলছে বিশ্লেষকরা। তারা বলছেন, যত হামলাই করুক গাজায় ইসরায়েল সফল হবে না। বিস্তারিত রিপোর্টে। আবারও গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে দখলদার ইসরায়েল। তাদের এই ধ্বংসযজ্ঞে ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে প্রায় ১,০০০ বাসিন্দা। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে চিরশিক্ষা দেওয়ার নামে ইসরায়েল যা করছে তাদের সেই স্বপ্ন সত্যি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আর এমনই কথা বলেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাহলে কি সর্বোপরি শত হামলার মুখেও মুখ থুবড়ে পড়বে নেতানিয়াহু প্রশাসন? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৯ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার নির্দিষ্ট এলাকাগুলোতে স্থল অভিযানে অংশ নিয়েছে এবং গাজাকে বিভক্ত করে গড়ে তোলার কথিত নেতজারিম করিডোরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এই করিডোরের মাধ্যমে গাজা উপত্যকা আবারও উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এই অভিযানে ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা। তবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের রাজনৈতিক বিশ্লেষক H.A. হিলার মনে করেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা সম্ভব নয়। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, আপনারা যা দেখছেন তা হলো একই ঘটনার পুনরাবৃত্তি। গাজায় আবারও স্থল হামলার মাধ্যমে নেতজারিম করিডোরকে সমীকরণ করা হচ্ছে এবং ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাস্তবতা হলো রাজনৈতিক সমাধান ছাড়া এই সংঘাতের কোনো টেকসই পরিবর্তন আসবে না। আর দুঃখজনকভাবে রাজনৈতিক সমাধানে ইসরায়েলের কোনো আগ্রহ নেই। হিলারের মতে, যদি ইসরায়েল সত্যিই গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে অপসারণ করতে চায় তাহলে সেখানে একটি বিকল্প নেতৃত্বের সুযোগ সৃষ্টি করতে হবে। কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত এই ধরনের রাজনৈতিক বিকল্পের বিরোধিতা করে আসছে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের পরিবর্তন চাইলে সেখানকার রাজনৈতিক শাসনের কাঠামো নিয়ে আলোচনা করা হবে। সমস্যার মূল যে দখলদারিত্ব তা ১৯৬৭ সাল থেকে চলছে, তা স্বীকার না করে কখনো বাস্তব সমাধান সম্ভব নয় বলেন হিলার। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কোনো কার্যকর কূটনৈতিক অগ্রগতি পরিলক্ষিত হয়নি। আদৌ কবে হবে নেই তার নিশ্চয়তা। নাজমা, মাই টিভি। গাজার উপরে ইসরায়েলের ভয়াবহ হামলায় কাঁদছে বিশ্ব। এ অবস্থায় ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইল ভারত। আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার ও শান্তি রক্ষায় ভারতের সক্রিয় অংশগ্রহণে বিশ্ব অঙ্গনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। ভারতের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এক ধারার সূচনা হতে পারে, যেখানে রাষ্ট্রীয় নীতি এবং মানবাধিকারের বিষয়টি একই সাথে গুরুত্ব পাবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পেরিয়ে গেছে ১৪০০ ঘণ্টা, যদিও এখনও শান্তি ফেরেনি ইউক্রেনে। উল্টো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যোগ হয়েছে তিক্ততা। ইউক্রেন ও গাজা যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের সামনে প্রতিশ্রুতি রক্ষাই যেন এখন বড় চ্যালেঞ্জ। এই সংকট উত্তরণে অবদান রাখতে না পারলে ইমেজ সংকটে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। কি হতে চলেছে বর্তমান বিশ্বে? বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে কয়েকটি যুদ্ধের কারণে অত্যন্ত জটিল হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধ শুধু তার ক্ষমতা টিকিয়ে রাখার একটি মাধ্যম নয়, বরং তার শাসনকালকে দীর্ঘায়িত করারও একটি হাতিয়ার। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ক্ষমতা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগের দিন গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েল। একে শান্তির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখানো হলেও ২ মাসের মধ্যে ইসরায়েল আবারও গাজায় আক্রমণ শুরু করেছে, যা ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্বকে ম্লান করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের চেষ্টার পরও মস্কো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কিংবা নিঃশর্ত শান্তি আলোচনা শুরুর দিকে একেবারেই যাচ্ছে না। রাশিয়া 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প শান্তি আলোচনায় এগিয়ে যাওয়ার দাবি করেছেন। তবে ট্রাম্পের কল্যাণে পুতিন আবারও বিশ্ব রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের জিম্মি ও বন্দি বিনিময়ের পর শান্তির সম্ভাবনা বাড়লেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শান্তির জন্য চিন্তা না থাকার ব্যাপারে সন্দেহ রয়েছে। যুদ্ধ শুরু হলে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত হয়ে গেছে এবং তার ক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান, কারণ এটি তার সরকারের বাজেট পাশ করতে সাহায্য করবে এবং মন্ত্রিসভায় কট্টরপন্থী সদস্যদের ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে পুতিনের জন্য ইউক্রেন যুদ্ধ তার অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম, আর নেতানিয়াহুর জন্য এটি ক্ষমতা ধরে রাখার একটি হাতিয়ার। তবে শান্তির প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনেকটাই সংকটাপন্ন। শাহিদা রুবি, মাই টিভি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার জন্য তিনি যে যুদ্ধ চালিয়ে যেতে চান, যা এখন তার রাজনৈতিক কৌশলের অন্যতম অংশ। নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন এবং অবশেষে তিনি ক্ষমতায় থাকার জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশেষত যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান এবং ভবিষ্যৎ সম্পর্কে নানা প্রশ্ন উঠে এসেছে। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলের হামলায় গাজায় শত শত মানুষ নিহত। জিম্মি মুক্তির আহ্বান জানালো ভারত। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া বিরাজ করছে। এই পরিস্থিতিতে গাজায় অবস্থিত জিম্মিদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছে ভারত। 19 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সের মাধ্যমে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, গাজার পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সব জিম্মিকে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েল ফের হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত 2 দিন ধরে বিমান হামলা চালানো হচ্ছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ হামলার মধ্যেই গাজার বাসিন্দাদের ঘর বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই পূর্ব গাজার বেশ কয়েকটি এলাকায় বাস করা মানুষদের জরুরি ভিত্তিতে ঘর বাড়ি ছাড়তে বলেছে। বেইত হানুন, খিরবেত, খুজআ, আবাসন আল কাবিরা ও আবাসন আল জাদিদা এসব এলাকার মধ্যে রয়েছে। এছাড়া আদ্রাই 19 মার্চ দ্বিতীয় দিনের মতো সতর্কতা জারি করে বলেন, এই এলাকাগুলোতে বসবাসকারী বেসামরিক নাগরিকরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। তিনি তাদের পশ্চিম গাজা সিটি বা খান ইউনিসে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অনেক ফিলিস্তিনি তাদের এলাকায় থেকেও যুদ্ধের মধ্যেও অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা বলছে তাদের হারানোর কিছুই নেই এবং তারা গাজা ছাড়বেন না। রমজানে আবারও গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দায়ী করলেও ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেতস বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এবং এটা খুবই অনুচিত। নেতানিয়াহুর জিম্মিদের মুক্তির জন্যই হামলা চালানো হয়েছে এ দাবিকেও মিথ্যা বলে নিন্দা জানিয়েছে হারেতস। বিস্তারিত রিপোর্টে। পবিত্র রমজানে আবারও গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দায়ী করলেও ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেতস বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে ইসরায়েল। যেখানে নিজের দেশের সমর্থন পাওয়ার কথা, সেখানে মুখ লুকানোর অবস্থা হয়েছে নেতানিয়াহুর। শুধু দেশীয় পত্রিকাই নয়, তার দেশের জনগণও খেপেছে তার বিরুদ্ধে। কি করবে এবার নেতানিয়াহু? তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, 19 মার্চ হারেতস এক সম্পাদকীয়তে স্পষ্টভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে অভিযুক্ত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 18 মার্চ হামলায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে শত শত মানুষ। এই হামলায় 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে।
ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রস্তাবগুলো বারবার প্রত্যাখ্যান করায় তারা হামলা শুরু করতে বাধ্য হয়েছে, কিন্তু হারেটস বলছে এটা একেবারেই মিথ্যা। প্রকৃতপক্ষে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। সম্পাদকীয়তে আরও বলা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরুর কথা ছিল সংঘাতের 16তম দিনে। সেই পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই আলোচনা প্রত্যাখ্যান করেছে। হারেটস আরও বলেছে ইসরায়েলের গাজায় মানবিক সাহায্য বন্ধ করেছে, সীমান্ত ক্রসিং বন্ধ করেছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে, যা সবই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের উদাহরণ। চুক্তিতে বলা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে আলোচনা চলাকালে মানবিক সহায়তা চলমান থাকবে। প্রসঙ্গত চুক্তির প্রথম ধাপ শেষ হলে নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনায় অস্বীকৃতি জানায়। সর্বশেষ নেতানিয়াহু জিম্মিদের মুক্তির জন্য হামলা চালানো হয়েছে এই দাবিকেও মিথ্যা বলে নিন্দা জানিয়েছে হারেটস। তারা বলছে এই সামরিক আক্রমণ জিম্মি, ইসরায়েলি সেনা, গাজার সাধারণ নাগরিক সকলের জীবনকে হুমকির মুখে ফেলছে এবং গাজার অবশিষ্ট ভূখণ্ডকেও ধ্বংস করে দিচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।